তাহলে জি ভাই। 3 নাম্বার অঙ্ক আমরা শুরু করলাম। এখানে স্পেশাল পয়েন্ট গুলো আমরা পড়বো না, আমরা পড়বো ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট শোয়িং দ্য রিলেভেন্ট ওয়ার্কিংস, এতটুকুই, তাই তো? জি ভাই। এখন এই যে রিলেভেন্ট ওয়ার্কিং গুলো দেখায় আমরা কি করব? কনসলিডেটেড ব্যালেন্স শিট করব। কনসোলিডেটেড ব্যালেন্স গুলো করব। তো আমরা আগেই জানি। তো আমরা অঙ্কটা একবার পড়ে নিব, পড়ে নিয়ে আমরা কি কি প্রশ্নের উত্তর খুঁজে নিব পড়ার সময়। কতগুলো শেয়ার ক্রয় করছে, কত তারিখে ক্রয় করছে, আর কয় টাকা দিয়ে ক্রয় করছে। এই লাইবিলিটির পাশে এখানে এইচ লিমিটেড এস লিমিটেড আছে, ডান দিকে অ্যাসেট দিকে একই জিনিস আছে, এইচ লিমিটেড এস লিমিটেড। তো এই তথ্যের সঙ্গে আমরা পরিচিত। প্রথমে শেয়ার ক্যাপিটাল বলছে 100 টাকা করে, 5 লাখ আর 2 লাখ। ঠিক আছে। রিজার্ভ ফান্ড দেওয়া আছে শুধুমাত্র এইচ এর জন্য, এস এর জন্য নয়। 8% ডিবেঞ্চার এইচ এর জন্য নয়, আছে এস এর জন্য 80,000। সানডি ক্রেডিটর দুইজনের ঘরে আছে। লোন ফ্রম এইচ লিমিটেড শুধুমাত্র এস এর ঘরে আছে 3,000। বিল পেয়েবল শুধুমাত্র এস এর ঘরে আছে 10,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র এইচ এর ঘরে আছে 1 লাখ টাকা, এস এর ঘরে নাই। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ভাই আচ্ছা, তাহলে এইচ এর ঘরে যেটা আছে 1 লাখ টাকা, এই যে প্রফিট অ্যান্ড লস লেখা, এটা কি প্রফিট অ্যান্ড লস নামে, এটা কি প্রফিট না এটা লস? এটা প্রফিট। প্রফিট। এটা প্রফিট। ডান দিকে বলতেছে অ্যাসেট দিকে প্লান্ট অ্যান্ড মেশিনারি দুইজনের ঘরে, 8% ডিভেঞ্চার, ও সরি, প্লান্ট অ্যান্ড মেশিনারি আর স্টক তখনও দুইজনের ঘরে। বুঝতাম। 8% ডিভেঞ্চার এইচ এর ঘরে আছে 40,000 টাকা, এস এর ঘরে নাই। 1500 শেয়ার ইন এস লিমিটেড, 1,05,000। দেখো এই এক লাইনে এতটুকু আছে। 1500 শেয়ার ইন এস লিমিটেড, তার মানে 1500 শেয়ার ক্রয় করছে। কতগুলো শেয়ার ক্রয় করছে? 1500 শেয়ার। কত তারিখ সেটা বলা নাই, কিন্তু ডান সাইডে এইচ এর ঘরে টাকা আছে 1,05,000, মানে কয় টাকা দিয়ে কিনছে? 1,05,000। ওকে। লোন ডিউ বাই এস লিমিটেড, এটা এইচ এর ঘরে আছে। দেখো বাম পাশে হলুদ কালার করা লোন ফ্রম এইচ লিমিটেড নামে একটা এন্ট্রি ছিল, ডান দিকে হলুদ কালার করা লোন ডিউ বাই এস লিমিটেড। এই দুটো কিন্তু এই একই ধরনের এন্ট্রির কথা বলছিলাম না? লোন ফ্রম ইস্ট লিমিটেড দেখো আর একই লোন ডিউ ধরনের বাই এন্ট্রি, কি বলেছিলাম, একই ধরনের এন্ট্রি বাম পাশে একজনের ঘরে, ডান পাশে অন্য একজনের ঘরে থাকলে সেটা আমরা আইসিটি করে ছোট টাকাটা বাদ দেব ব্যালেন্স শিট করার সময়, বলছিলাম। জি ভাই। দেখো 8% ডিভেঞ্চারের কটটা আগেই বলি, 8% ডিভেঞ্চার আছে এস এর ঘরে 80,000। তাহলে 8% হুম। ডিভেঞ্চার ডান দিকেও দেখতে পাচ্ছি, কিন্তু আছে এইচ এর ঘরে 40,000। কার ঘরে আছে? কিসের ঘরে? তাহলে আমি এখানে কি করব? 40,000 টাকা আইসিটি করব। 40,000 টাকা আইসিটি করব, সমন্বয় থাকুক বা না থাকুক, তাই তো? না স্যার। ঠিক জি ভাই। একইভাবে এই যে লোন ফ্রম এইচ লিমিটেড, দেখো এস এর ঘরে আছে 3,000, আর ডান দিকে এই এন্ট্রিটা এইচ এর ঘরে আছে 5,000। তাহলে আইসিটি করবো কত টাকা? 3,000 টাকা। এই মুখটা কিন্তু তোমার কথা খুবই স্লো শোনা যাচ্ছে। এবার দেখো বিল পেয়েবল আছে এস এর ঘরে 10,000। কত টাকা আছে? 10,000। ডান দিকে বিল রিসিভেবল আছে এইচ এর ঘরে 4,000। 4,000। তাহলে আমি এখান থেকে আইসিটি করব কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা। এই যে তিনটা বলে দিলাম, সমন্বয় বললেও করতে হবে, না বললেও করতে হবে, তাই তো? কিন্তু জি যদি ভাই। আমি সানডি ক্রেডিটর্স এর কথা বলি, সানডি ক্রেডিটর তো দুইজনের ঘরে আছে, এইচ এর ঘরেও আছে এস এর ঘরেও আছে। ডান দিকে সানডি ডেপ্টরও দুইজনের ঘরে আছে, আছে না? জি ভাই। তো এইটা থেকে যদি আইসিটি করা লাগে তাহলে সেটা অবশ্যই সমন্বয় বলা থাকতে হবে। কোথায় বলা থাকতে হবে? সমন্বয় বলা থাকতে। আমার কথা কি ক্লিয়ার বুঝাতে পারছি আমি? হ্যাঁ। ওকে। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট ক্যারিড ওভার আছে, এটাতে অ্যাসেট দিকে আছে, সরাসরি অ্যাসেট দিকে যাবে। ক্যাশ অ্যাট ব্যাংক, এটাও অ্যাসেট দিকে যাবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইটা ভালো করে খেয়াল করেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এর আগে সবগুলো অঙ্কে আমরা লায়াবিলিটিস পাশে দেখছি, বাট এখন কোন পাশে দেখছি? ডেবিট, সরি, অ্যাসেট থাকে। অ্যাসেট দিকে। তার মানে এটা কার ঘরে আছে? এস এর ঘরে। কার ঘরে?
এস এর ঘরে। এস এর লস। তাহলে আমাকে বলো তো এখানে এই 1 লাখ টাকা এস এর ঘরে এটা কি প্রফিট না এটা লস? এটা লস, যেহেতু এস অ্যাসেটে এর আছে। লস। এস এর লস আছে 1 লাখ টাকা, আর এই ক্রেডিট দিকে মানে লাইবিলিটিস দিকে থাকা মানে সেটা প্রফিট, যেমনটা আমি এই এইস এর ক্ষেত্রে বলছিলাম যে এইস এর 1 লাখ টাকা প্রফিট আছে, তাই তো? জি ভাই। এখন আমি ওই একটা প্রশ্ন উত্তর এখনো পাইছিলাম না, কত তারিখে শেয়ার কিনছে সেটা কি পাইছিলাম? না ভাই, এখনো পাইনি। দেখো নিচে বলতেছে এইস লিমিটেড অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে অর্জন করা, দ্য শেয়ার ইন এস লিমিটেড অন 1 জুলাই 2013। এইস লিমিটেড এস এইস লিমিটেড এস এর কাছ থেকে 2013 জুলাইয়ের 1 তারিখে শেয়ার কিনছে। কত তারিখে শেয়ার কিনছে? জুলাইয়ের জুলাইয়ের 1 তারিখে। এর আগে যে দুটো অঙ্ক করাইছিলাম এবং একটা বাসার কাজ ছিল, সেখানে বছরের শুরুতে শেয়ার ক্রয় করা, তাই তো? হ্যাঁ। কিন্তু এইখানে আমাকে বলে দিল জুলাইয়ের 1 তারিখে শেয়ার ক্রয় করা। বিষয়টা কি বুঝলেন? জি ভাই। এখন জুলাইয়ের 1 তারিখে শেয়ার ক্রয় করলে আমরা কি করব সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এরপরে আরো একটু বলছে যে অন 1 জানুয়ারি মানে 1/1/2013-তে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ শোড এ ডেবিট ব্যালেন্স টাকা হচ্ছে 1,60,000 টাকা। এটা এক এস এর লাখ কথা ষাট বলছে, কার হাজার কথা বলছে? প্রফিট এন্ড লস এই অ্যাকাউন্ট। 1/1 তারিখে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শোড এ ডেবিট ব্যালেন্স অফ টাকা এত। এটা কার কথা বলছে, এস এর না এইস এর? এস এর এটা কথা। এস এস এর। এর। এস এর কথা কিভাবে সেটা আমরা প্রমাণ করে দিব। নিচে দেখো এখানে বলছে, এইখানে খেয়াল করো, সানডে ক্রেডিটর্স। সানডি ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুড 2,500 টাকা ফর গুড সাপ্লাইড বাই এস লিমিটেড। শুধু এইটুকু যদি বলি, আচ্ছা এইটাতে কি বোঝা যায় যে এস এর সানডি ক্রেডিটরস এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে 25,000 টাকা, যেটা এইস পণ্য পাঠাইছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা এইস এর কি সানডি ডেপ্টরস এর মধ্যে আছে না? জি ভাই। হ্যাঁ, আছে। তাহলে এইটা আইসিটি করতে হবে, ওই যে সানডি ক্রেডিটরস আর ডেপ্টর দুই পাশ থেকে 25,000 টাকা আইসিটি বাদ দিতে হবে। এটা 25,000 সমন্বয় বলা টাকা আছে তাই আইসিটি। বাদ দিব, না থাকলে কি দিতাম? না, না। দিতাম না। এবং এইটার সঙ্গে আরেকটু অ্যাড করে বলছে যে এইচ লিমিটেড অন হুইচ এইচ লিমিটেড মেড এ প্রফিট 25% অন কস্ট। মানে এই টাকার উপরে এইচ লিমিটেড প্রফিট করছে কত? 25% অন কস্ট। তাহলে অন কস্ট বলে কি বলছিলাম, এই 25,000 গুণ 25 বা 125 হবে না? হ্যাঁ। জি ভাই। এটা দিলে প্রফিট বেরোবে। এবার আনরিয়ালাইজড কি হবে সেটা এই লাইন থেকে, এই যে এর পরে লাইন আছে সেটা দিয়েই বুঝাবো আমরা। দেখো অঙ্ক পড়ার সময় কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমাদের মাথায় চলে আসছে যে কোনটা কোথায় কিভাবে বসে, চলে আসতেছে। আগে যেমন প্রথম অঙ্ক করার সময় এগুলো চলে আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে যে এই সমন্বয়টা অমুক জায়গায় কাজ করতে হবে, তাই তো? ওই জায়গা যাবে। জি ভাই। এক্স্যাক্টলি, এটাই বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে দ্যাটস ইট। এবার 3 নাম্বার সমন্বয় আছে আউট অফ টোটাল অ্যাকসেপ্টেন্স অফ এস লিমিটেড বিল ভ্যালুড 8,000 টাকা ওয়ার ইস্যুড ইন ফেভার অফ এইচ লিমিটেড হু ডিসকাউন্টেড হাফ অফ দেম। এই যে এটা বিলের কথা বলছে, মানে এই যে বিল পেয়েবল আর বিল রিসিভেবলের কথা বলছে। তো বিল পেয়েবল আর বিল রিসিভেবলে আগেই তো আইসিটি করে করার কথা বললাম 4,000, বলছি না? হ্যাঁ। জি ভাই। তার মানে এই সমন্বয়টা কোনো গুরুত্ব বহন করতেছে না, এটা থাকলেও যা করতেছি, না থাকলেও তাই করতেছি। তারপরেও আমি অঙ্ক করার সময় একটু ক্লিয়ার করে বুঝাই দিব যে সমন্বয় থাকলে কি করছে। আর হলুদ কালার করা যে সমন্বয়টা আছে এইটা পরে বুঝাবো। এই উপরের হলুদ কালারের সঙ্গে নিচের এই হলুদ কালারের সম্পর্ক আছে, এটা মাথায় রাখতে হবে। উপরের এই হলুদ কালারের সঙ্গে এই যে লোন, এই লোন এর সঙ্গে নিচের এই হলুদ কালারের সম্পর্ক আছে, বুঝছেন? জি ভাই, জি বুঝছি। ভাই। ওকে, এখন তাহলে আমি যাই। এখন দেখেন, আমরা সলিউশনে যাই প্রথমে। ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও সর্বদা একই রকম লেখা, এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড একই রকম লেখা। হেয়ার দিয়ে নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড বের করব। তাহলে এস এর এখানে শেয়ার ক্যাপিটাল কত হবে? এই 2 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাই কি না? জি ভাই। তাহলে দেখেন আমি এখানে তাই করছি কিনা, 2 লক্ষ টাকা ভাগ 100 দিলে হয় 2,000 শেয়ার।
এই 2000 থেকে এইচ কিনছিল কতগুলো, এখানে তাকান, 1500 শেয়ার কিনছিল, কতগুলো কিনছিল? 1500 শেয়ার কিনছিল। তাহলে এখানে এইচ এর নিচে লিখবো 1500 ইস টু এস এর নিচে লিখবো কি 2000 মাইনাস 1500, তাই তো? হ্যাঁ, তাহলে 1500 ইস টু 500, 1500 ইস টু কত? 500। 3:1। ওকে, জি ভাই। ঠিক আছে, 3:1। নেক্সট আসি, কি বলবো এবারে? ওয়ার্কিং টু। ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট পাবলিক লস। খেয়াল করতে হবে, আমি গতদিন পর্যন্ত বলেছিলাম যে কারেন্ট ইয়ার প্রফিট বা লস সরাসরি দেওয়া ছিল না। আজকে যে পুরো অঙ্কটা পড়ছি এখানে কোথাও কারেন্ট ইয়ার প্রফিট এত বা অত কিছু বলা নেই, আছে? শুধু না। এতটুকু বলা আছে যে এস এর এইখানে একটা লস দেওয়া আছে 1 লক্ষ টাকা। কয় টাকা লস দেওয়া আছে? 1 লক্ষ টাকা। তোমরা যখন বাসায় অঙ্কটা করছিলে তখন নিচে এরকম বলে দিছিল যে এস এর ওই টাকাটা কোন সময়ের টাকা, শেয়ার ক্রয়ের পরের টাকা, এটা বলে দিছিল। তো শেয়ার ক্রয়ের হুম। পরে হলেই তো সেটা, আর শেয়ারটা যদি জানুয়ারিতে ক্রয় করছিলাম তাহলে জানুয়ারির পরের টাকা মানে ওটা কারেন্ট ইয়ার প্রফিট। ওটা কোন ইয়ার প্রফিট ছিল? কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট ছিল। বাট এখন ওই একই রকমই আছে, সেটা হয়তো বা প্রফিট না থেকে লস আছে। কি আছে? লস আছে। কিন্তু সমন্বয়তে কোথাও তো বলে নাই যে এটা কোন সময়ের টাকা, বলছে? না। না। তার মানে যদি না বলে দেয় তাহলে মনে রাখতে হবে এটা হলো এই ডিসেম্বর 31, 2013 টাকা। কোন সময়ের টাকা? ডিসেম্বর 31, 2013। আমি কি বুঝাতে পারলাম কথাটা? এখানে জি ভাই। কোনো একটা এন্ট্রির টাকা কোন তারিখের এটা যদি আমরা বুঝতে না পারি, তার মানে এই ছকের যে তারিখ ওই টাকার তারিখ ওই সেম। ব্যালেন্স শিটে। কথা ক্লিয়ার? জি ভাই, জি ক্লিয়ার। ভাই। তার মানে প্রফিট এই বা লস নামে এই যে লসটা দেওয়া আছে এসের, এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখের লস, মানে লসের ব্যালেন্স বলা যাবে এটা। ডিসেম্বর 31 তারিখের লসের ব্যালেন্স। এখন আমার এইখান থেকে কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হবে, তার জন্য আমার আর একটু তথ্য লাগবে। সেই তথ্যটা কি একটু খেয়াল করো। মনে করো এখানে আমি একটু বুঝাই, একটু ছকটাক কাটে বুঝালে ভালো হতো। যাই হোক আমি এখানে লিখি, এখানে একটু, হ্যাঁ, খেয়াল করো। এখানে একটু আমি দাগ দিচ্ছি, যেটা আমি মনে করো বোর্ডে হলে খুব ভালো বোঝানো যেত। তোমরা কি দেখতে পাচ্ছ আমি দাগটা দিচ্ছি? হ্যাঁ ভাই, দেখা জি ভাই যাচ্ছে। দেখা। দেখো এই যে এইটা, এটা হলো 1 জানুয়ারি। এটা কত? 1 জানুয়ারি। 2013। 2000 কত? 13। যেরকমই হোক না কেন বুঝতে পারলে হচ্ছে এটা হচ্ছে বছরের শুরু, 1 জানুয়ারি, ঠিক আছে? হ্যাঁ। আর এইটা হলো 31 ডিসেম্বর। এটা কত? 31 31/12/2013। 12/2013। ওকে, দেখো এই উপরেটা হচ্ছে জানুয়ারি 1 তারিখ আর নিচেটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখ। যখন আমার কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া থাকবে না তখন আমি এই তারিখে একটা প্রফিট বা লস থাকবে সেটা কত বসাবো, আর এই তারিখে একটা প্রফিট বা লস থাকবে, সব কিন্তু এস এর কথা বলতেছি কারণ আমরা 2 নম্বর ওয়ার্কিং এস এর জন্য করি। কার জন্য করি? এস এর জন্য করি। তাহলে এই জানুয়ারি 1 তারিখে এস এর কয় টাকা লাভ লস আছে সেটা একটু লাগবে, আর ডিসেম্বর 31 তারিখে এস এর কয় টাকা লাভ লস আছে সেটা লাগবে। তাহলে আমরা একটু আগে যে ব্যালেন্স শিটটা দেখে আসলাম সেই ব্যালেন্স শিটে ডিসেম্বর 31 তারিখে এস এর কয় টাকা লাভ লস ছিল? লস ছিল 1 লাখ টাকা। পারতো কত ছিল? লস ছিল 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। এই মা এ দিয়ে তো লেখা যায় না, মার্কার লাগে, যাই হোক। এই 1 লাখ টাকা, 1 লাখ টাকা কি লস না? জি ভাই। এটা হচ্ছে লস, এটা হচ্ছে লস, 1 লাখ টাকা লস। তাহলে জানুয়ারি 1 তারিখে কত ছিল সেটা না হওয়া পর্যন্ত আমি পাবো না। তাহলে সেটা কত সেটা একটু খেয়াল করো। খেয়াল করো এইখানে সমন্বয় একে বলতেছে যে ফার্স্ট, যা জুলাইতে যেহেতু শেয়ার কিনেছিল
2013 তাহলে জি এই ভাই। শেয়ারটা কে কিনেছিল? এস লিমিটেড কিনছে। কার কাছ থেকে কিনেছিল? এস লিমিটেড থেকে। তাহলে যখন কিনেছিল অ্যান্ড জানুয়ারি 1 তারিখে প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স ছিল 1,60,000 টাকা। এই যে জানুয়ারি 1 তারিখে ডেবিট ব্যালেন্স ছিল 1,60,000 টাকা, এটা ইয়েস এর। কেন? কারণ এইস এর তথ্য এটা না, কারণ এইস শুধু শেয়ারটা কিনেছে কত তারিখে সেটা বলা আছে। তাহলে এইস কিনেছে, আর এইটা হলো ইয়েস এর ক টাকা বছরের শুরুতে লাভ বা লস ছিল সেটা দেওয়া আছে। এখানে এইস এর কোনো তথ্য আমার লাগে না। লাগে অঙ্ক করার সময়, এই যে কারেন্ট ইয়ার প্রফিট বের করার সময় এইস এর কোনো তথ্য লাগে? তাই না, যে এটা এসের টাকা। আমি আরো একটু ক্লিয়ার করছি, বলছি আমার কি কারেন্ট ইয়ার প্রফিট বা লস বের করতে কি এইস এর কোনো তথ্য লাগে? না, লাগে না। না, তাহলে কার তথ্য লাগে? এসের লাগে। এস এর। তাহলে এইখানে আমি যেটা বললাম যে বছরের শেষে একটা প্রফিট বা লস এস এর থাকবে, যেটা 1,00,000 টাকা ছিল লস, এর নিচে আমি লিখছি এই যে এইখানে। আর জানুয়ারি 1 তারিখেও একটা প্রফিট বা লস থাকবে। তাহলে জানুয়ারি 1 তারিখে প্রফিট বা লস ছকের মধ্যে থাকার সম্ভাবনা নেই, আছে? থাকবে কোন জায়গায়? না, সমন্বয়তে। তাহলে সমন্বয়তে পাবো এক না। জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি 1 তারিখে একটা প্রফিট বা লসের একটা ডেবিট ব্যালেন্স মানে লস দেওয়া আছে। ডেবিট ব্যালেন্স মানে কি? লস দেয়া আছে। আর ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট। তাহলে জানুয়ারি 1 তারিখে একটা লস দেওয়া আছে। কার? তাহলে এটা কার? এটা এইস এর না এস এর? এটা এসের। এস এর, এস এর। কারণ আমার এস এর তথ্য নিচে লাগে কারেন্টের পরিপ্রেক্ষিতে, এইস এর তথ্য লাগে না। আর এই জন্যই এটা সবসময় কার হবে? এস এর তথ্য হবে। সেটা বলে দিলেও এস এর তথ্য, না বলে দিলেও এস এর তথ্য। তাহলে আমি 2 নম্বর ওয়ার্কিং এর ওখানে ফাঁকা জায়গায় যাই। তাহলে এই জানুয়ারি 1 তারিখে আমার এখানে 1,60,000 টাকা ছিল। ক টাকা ছিল? 1,60,000। 60,000। 1,60,000 টাকা ছিল এখানে। 1,60,000। বোঝা যাচ্ছে কি কষ্ট হলেও? না ভাই, বোঝা যাচ্ছে। তাহলে এটাও কিন্তু লস ছিল। এটাও কি ছিল? এটাও কি ছিল? লস ছিল। তাহলে খেয়াল লস। করো, আমার জানুয়ারি 1 তারিখে লস ছিল 1,60,000 টাকা। হুম, বছর যখন শেষ করলাম তখন সেই লস কমে গিয়ে হয়েছে কত? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। ঘটনাটা কি ঘটলো? যখন আমি বছর শুরু করেছিলাম তখন আমার লস ছিল 1,60,000। যখন আমি বছর শেষ করলাম তখন লস কমে গিয়ে হয়েছে 1,00,000 টাকা। তাহলে ঘটনাটা কি ঘটছে? লস কমছে না বাড়ছে? লস কমে গেছে। ক টাকা কমিছে? 60,000 কমছে। 60,000 কি করে পেলে তুমি বলো? 60,000? 1,00,000। আগে 1,60,000 ছিল। হ্যাঁ, বছর শেষে হ্যাঁ বলো। বছরের লস হয়েছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, তাহলে 60,000 টাকা কোন জায়গা থেকে আসলো সেটা একটু আমাকে বলো। তুমি ঠিক বলছো, সঠিক, বাট 60,000 টাকা কেন? 70,000 না কেন? 80,000 না কেন? ভাই আছে, আমার বছর শুরুতে ছিল 1,60,000 টাকা। হুম। আর বছর শেষে দেখতেছে যে আমার লস এখনো আছে 1,00,000 টাকা হয়েছে, বাকি ষাট হ্যাঁ, হাজার টাকা তো নেই। তাহলে বাকি তাহলে শেষ 60,000, 60,000 কেন? 70 হলো না কেন? 80 হলো না কেন? আমি এটা শুনতে চাচ্ছি। কারণ আমার বছর শুরুতে ছিলই তো 1,60,000, তাহলে 70,000 80,000 কি করে আসবে? কত হবে তাহলে? 60 হবে, 60,000 মানে মানে এই 60,000 তুমি বের করলে কি করে? বিয়োগ করে। এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে 60,000 কেন? কারণ 1,60,000 থেকে 1,00,000 মাইনাস করলে 60,000ই হয়, 70,000 80,000 হয় না, হয়? না। তার মানে বছরের শুরুতে আমার 1,60,000 টাকা লস ছিল, বছরের শেষে গিয়ে দেখি লসটা কমে গিয়ে দাঁড়াইছে 1,00,000 টাকা। তাহলে আমার লসটা কমলো, কত কমলো? ওই শুরুর টাকা থেকে শেষের টাকা মাইনাস করলে হয়ে গেল না? হ্যাঁ। দেখো আমি 2 নম্বর ওয়ার্কিং এ সেই কাজটাই করছি। এই 1,60,000 থেকে 1,00,000 মাইনাস করে 60,000 টাকা বের করছি, করছি কিনা? হুম। জি ভাই। জি। এখন ওই 1,60,000 টাকার নাম কি ছিল? এই দেখো আমি লিখেছি এখানে, কিন্তু যেটা আমি মার্কার দিয়ে লিখলাম লস অন 1/1/2013, তাই না? এটা এটা হুম। 2013-এর 1 হ্যাঁ। তারিখে লস ছিল, তাই আমি ভালোভাবে লিখছি।
লস অন 1/1/2013 1,60,000, ঠিক আছে? হ্যাঁ হুম এখান থেকে লেস করবো কি যে বছরের শেষের টাকাটা লেস করবো বলছি, তাহলে এই শেষের টাকা এখানে কি লস ছিল না? হ্যাঁ আমি লস জি তাই ভাই। ছিল। যে লস অন 1/1/2013 1 লাখ টাকা, তাহলে বিয়োগ করলে 60,000 টাকা। তাহলে এই 60,000 লস কমছে, কি কারণে লস কমে? লাভ না হলে কি লস কমে? না। তাহলে এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, 60,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। আমি কি বুঝাতে পারলাম নাকি না? জি ভাই। আমি জি ভাই বছর বুঝছি। যখন শুরু করেছিলাম তখন 1,60,000 টাকা লস ছিল, বছর যখন শেষ করলাম তখন লসটা কমে গিয়ে দাঁড়াইছে 1 লাখ টাকা, 60,000 টাকা লস কমছে। তাহলে এই লস কেন কমে? প্রফিট না হলে তো লস কমবে না, কমবে? না। তাই ওই 1,60,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। আমি কি ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারছি? ভাই 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা। জি ভাই ঠিক আছে। এবার আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, দেখো যেহেতু আমি সামগ্রিক অঙ্ক করাচ্ছি, সামনে আরো কিছু বাসা কাজ করবা, তোমাদের কাছে আমার কোশ্চেন, যদি এই বছরের শুরুতে মনে করে লস 1,60,000 টাকা ছিল, কিন্তু বছরের শেষে গিয়ে হ্যাঁ। লস না থেকে যদি প্রফিট থাকতো 1 লাখ টাকা, তাহলে কি হতো? তাহলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস কত হতো বলো? তাহলে কারেন্ট ইয়ার প্রফিটই 1 লাখ টাকা হতো। 2,60,000। 2,60,000 টাকা, থ্যাংক ইউ। কি পারতো? ও বছর ও বছরের ছিল এক লাখ বছরের ষাট হাজার শুরুতে ছিল যে প্রথমে। লসটা ছিল, তোমার হুম বছরের শেষে গিয়ে 1 লাখ টাকা প্রফিট ব্যালেন্স পাচ্ছ, ঠিক আছে, ওই 1 লাখ টাকা প্রফিট নিঃসন্দেহে, বাট 1,60,000 লস ছিল, ওটা তো কমছে আগে, ওটা কমে আগে জিরো হয়েছে না? জি ভাই। লসটা কমে আগে জিরো হয়েছে, তারপরে না তুমি লাভের ব্যালেন্স পাইছো, তাই না? তার মানে তোমার ওই হ্যাঁ বছরের শুরুর 1,60,000-এর সঙ্গে নিচের 1 লাখ টাকা তখন যোগ করতাম, কি করতাম? অ্যাড করতাম। কি করতাম? যোগ করতাম। কথা কি ক্লিয়ার? দেখো এই হিসাবটা তোমাকে নিজে নিজে করতে হবে, ঠিক আছে? জি ভাই। এখন আমি যদি আরেকটু বলি, মুক্তা বলবা যে বছরের শুরুতে 1,60,000 লস ছিল, যদি লস না থেকে এটা প্রফিট থাকতো, যদি লস না থেকে বছরের শুরুতে প্রফিট থাকতো, আর বছরের শেষে গিয়ে যদি 1 লাখ টাকা লস হতো, তাহলে কি হতো? শুনতে পাচ্ছি না, জোরে বলো। ভাই তাহলে তো আমার বছর শেষে 60,000 টাকা আছে প্রফিট থেকে যেত, কারণ আমার বছরের শুরুতে এ ছিল এক পার্থক্য লাখ কি হলো? ষাট হাজার তাহলে পার্থক্য কি হলো? তোমার এইখানে দুটোই লস থাকার কারণে কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 60,000 টাকা, আর আমি বললাম বছরের শুরুটা যদি তোমার প্রফিট থাকতো 1,60,000 টাকা, আর বছরের শেষে যদি লস থাকতো 1 লাখ টাকা, তাহলে কত হতো? তুমি বলছো 60,000 টাকা, তাহলে তোমার এখন যে অবস্থায় আছে আর তোমার যে পরিবর্তন করে দিলাম যে অবস্থায়, তাহলে চেঞ্জ কি হলো? কোনো চেঞ্জ হয়নি। কোনো চেঞ্জ হয়নি। আমি তো এইখানে মার্কার দিয়ে যে 1,60,000 টাকা যে লস লেখা বললাম, এটা যদি প্রফিট থাকতো, লস প্রফিট হতো। জানুয়ারি 1 তারিখে 1,60,000 টাকা লস না থেকে যদি প্রফিট থাকতো, আর নিচেরটা প্রফিট হুম। যা আছে তাই, তাহলে কি হতো? লস। মুক্তা, ভাই হচ্ছে না এটা, কি একটু হচ্ছে বুঝাই না? দেন। আমি তো হিসাব করতে বলতেছি, হিসাবটা করো না, যে বছরের শুরুতে তুমি কি নিয়ে শুরু করছো, আর বছর শেষে গিয়ে তুমি কি পাচ্ছ, হাতে কি থাকতেছে, এর মাঝখানে কি ঘটনা ঘটলো তাহলে? আমার বছরের শুরুতে ছিল 1,60,000 টাকা, কি ছিল? আমি প্রফিট। প্রফিট ছিল। প্রফিট ছিল, রাইট। এখন বছর শেষে দেখতেছি যে আমার 1 লাখ টাকা লস হয়ে গেছে। মানে তোমার ওই 1,60,000 টাকা ওইটা তো নেই, ওটা তো লস হতে 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 আগে জিরো হয়েছে, পরে আরো হুম। লসের ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে 1 লাখ টাকা, তার মানে মোট কারেন্ট ইয়ার লস 2,60,000 টাকা। কথা কি ক্লিয়ার? জি ভাই। তোমার কাছে সিম্পল হিসাব, মনে করো তুমি অফিস বাসা থেকে বেরোলে কোচিং এ যাওয়ার জন্য, তোমার কাছে 50 টাকা ছিল, তুমি 50 টাকা খরচ করে গেলে, আসার সময় তুমি আরো পার্থর কাছ থেকে 10 টাকা কর্জ করে নিয়ে আসলে,
তাহলে তুমি মোট খরচ করলে কত? 60 টাকা। তা তুমি যে 50 টাকা নিলে সেটা তো আগে খরচ করে আগে জিরো বানাইছো, তারপরে না ওর কাছে ধার করছো 10 টাকা, সেটাও তোমার খরচ হয়েছে, তাহলে মোট খরচ এই দুটো যোগ করলে 5 আসছে না? ও জি ভাই, হুম, এখন ক্লিয়ার হয়েছে। এই 1,60,000 টাকা প্রফিট নিয়ে শুরু করা মানে কি, ওই প্রফিটটা আমি নিয়ে শুরু করছি, এটা লস হতে হতে আগে জিরো হয়ে গেছে, তারপরে আরো গিয়ে দেখি আরো 1,00,000 টাকা লসের ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে, মানে ধার করার মতো, তাই না? ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে এখন আমার অঙ্কে কি থাকলো? এখন অঙ্কে থাকলো যে বছর যখন শুরু করেছিলাম তখন লস ছিল 1,60,000 টাকা, কিন্তু হুম। বছর যখন শেষ করেছি তখন লস কমতে কমতে এসে দাঁড়াইছে 1,00,000 টাকা, তার মানে কমছে কত? 60,000। তাহলে 60,000। নিশ্চিতভাবে ওই 60,000 টাকা প্রফিট হয়েছে, তাই লসটা কমছে। তাহলে এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। আমি একটু সময় নিয়ে বুঝলাম, কারণ বাসার কাজগুলোর জন্য পারো। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট পেয়ে গেছি, দুইটা ওয়ার্কিং করতেই 30 মিনিট শেষ। 3 নম্বর ওয়ার্কিং, এখন আর ঝামেলা নাই। 3 নম্বর ওয়ার্কিং কি বলেছিলাম? শেয়ার ক্রয়ের আগেগুলো ক্যাপিটাল প্রফিট। শেয়ার ক্রয়ের আগেরগুলো কি? ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল। এইখানে দেখো, শেয়ার ক্রয় করছি কোন তারিখে? 1 জুলাইতে। কোন তারিখে? 1 জুলাইতে। জুলাই 1। এইখানে আসো, এইখানে আমি শেয়ার ক্রয় করছি জুলাইয়ের 1 তারিখে। এই যে দেখো, এই দুটোর মাঝামাঝি না জুলাইয়ের 1? হ্যাঁ। এক জি ভাই। 7 13। 13 এই তারিখে আমি কি করেছি? শেয়ারটা পারচেস করছি। কি করছি? শেয়ার পারচেস করছি। তাহলে বলো তো, এই যে শেয়ার ক্রয়ের যে তারিখ, এই তারিখের আগে যা কিছু ছিল সবগুলো কি ক্যাপিটাল প্রফিট না? হ্যাঁ। আর এই জি ভাই। তারিখের পরে যা কিছু ছিল সব কি রেভিনিউ প্রফিট না? রেভিনিউ প্রফিট। তাহলে দেখো তো, এই তারিখের আগে স্পষ্ট করে দেখা যাচ্ছে 1,60,000 টাকা ছিল লস। ভাই ছিল। তাহলে এইটা যাবে প্রথমে। তাহলে দেখো, আমি এই যে লিখছি যে লস অন 1/1/2013 1,60,000 লিখছি। হ্যাঁ। জি ভাই। আর কি যায়? আমি বলেছিলাম জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড যায়। আমার এই অঙ্কে কোনো জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড ছিল না। ছিল? আমি যখন পড়ছি তখন এইচ ছিল। এর ছিল, এস এর নাই। এইচ এর ছিল, রাইট, এস এর ছিল না। দেখা আসবো নাকি? দেখো, না ভাই, দেখছি। এইখানে রিজার্ভ ফান্ড ছিল এইচ এ, বাট এস এ ছিল না। তাহলে এস এ যখন ছিল না, তার মানে এইখানে আমার কোনো আসতেছে না। হিসাব আসতেছে? আসবে না। ওকে, না। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, খেয়াল করতে হবে, শেয়ার ক্রয় করছিলাম কোন সময়ে? মাঝামাঝি সময়। তাহলে দেখো, জুলাই। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মোট কয় মাস? 12 মাস। 12 মাস। 12 মাস। এই 12 মাস এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কয় মাসে ভাগ হয়েছে? কয় ভাগে? দুই দুই মানে ভাগে ভাগ হয়েছে। শেয়ার ক্রয় আগে 6 মাস আর শেয়ার ক্রয়ের পরে 6 মাস, তাই না? হ্যাঁ। তাহলে দেখো তো, শেয়ার ক্রয়ের আগের 6 মাস আর শেয়ার ক্রয়ের পরের 6 মাস মিলে তো 12 মাস নাকি? হ্যাঁ। এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর, এই 12 মাসে মোট কয় টাকা লাভ করছিলাম আমি? মানে কারেন্ট ইয়ার প্রফিট করছিলাম কত? 60,000 না? 60,000। তার মানে কারেন্ট ইয়ার প্রফিট করছিলাম 60,000। কত টাকা? 60,000। এই 60,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট ছিল, মানে 12 মাসের প্রফিট ছিল। তাহলে 6 মাসের কত? জি ভাই। 2 দিয়ে ভাগ হবে। 30,000। কেন, আমি দেখো এখানে বসাইছি কিন্তু যে 60,000 ভাগ 12, তাহলে গুণ 2 হবে না 6 হবে? ও, 6 গুণ হবে। 6 হবে, কারণ 12 মাসের ক্ষেত্রে রাইট, 6 দিয়ে 12 গুণ দ্বারা হবে। ভাগ করলে 1 মাসের টাকা পাওয়া যায়, আর 6 দ্বারা গুণ করলে 6 মাসের টাকা পাওয়া যায়। মানে বিষয়টা কি দাঁড়ালো, শেয়ার ক্রয়ের আগে যে 6 মাস, এই 6 মাস যাবে ক্যাপিটাল প্রফিটের মধ্যে, আর শেয়ার ক্রয়ের পরে যে 6 মাস, এই 6 মাস যাবে রেভিনিউ প্রফিটের মধ্যে, তাই না? হ্যাঁ। তার মানে জি এই ভাই। 60,000 টাকা যে 12 মাসের টাকা, এই 12 মাসের টাকা প্রথম 6 মাস যাবে এইখানে এই ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে, আর পরের 6 মাসের টাকা যাবে রেভিনিউ প্রফিটের মধ্যে। মানে 60,000 টাকা দুই ভাগে ভাগ হয়ে দুই জায়গায় চলে যাবে। ঠিক আছে? জি ভাই। হুম। আই দেখো লেখা হয়েছে এখানে যে লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। হাফ মানে কি? 6 মাস, 6 মাসের টাকা মানে তো অর্ধেক, তাই না? জি ভাই। তার মানে হাফ জি অফ ভাই। দ্য কারেন্ট ইয়ার প্রফিট মানে 60,000 গুণ হাফ দিলে 30,000 টাকা হয়। কত হয়? 30,000। 30,000 টাকা। 30,000 টাকা। আবার ওই রেভিনিউ প্রফিটে তাহলে কি যাবে? তাহলে ওই বাকি অর্ধেক যাবে না?
বাকি 30,000 টাকা যাবে। তাহলে দেখো আমি যদি চলে যাই এই ওয়ার্কিং 5-এ, তাহলে ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট বলাস, এইখানে দেখো লিখছি রেভিনিউ প্রফিট সমান সমান হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু 60,000 গুণ 1/2 মানে 30,000। আগের দিনের মতো কি লিখছি রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট, এটা কি লিখছি? হ্যাঁ লিখছি। হুম। কি লিখলাম, কই শুধু লিখলাম? শুধু না, শুধু হচ্ছে ওই হাফ অফ দ্যাটাই। হ্যাঁ শুধু না, ওইটাই মেইন কথা। রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট, এটা তো লিখি নাই। লিখছি রেভিনিউ প্রফিট সমান সমান হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, মানে কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক। ঠিক আছে? জি ভাই। জি তার মানে কি দাঁড়ালো, যে কারেন্ট ইয়ার প্রফিট যে 60,000 টাকা ছিল, ওই টাকাটা ভাঙায় আমি এখন দুই জায়গায় দিলাম। কোন কোন জায়গায় দিলাম? ক্যাপিটাল প্রফিটে দিলাম আর রেভিনিউ প্রফিটে দিলাম। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ জি ভাই। ভাই। আচ্ছা আমি ছোট্ট একটা কোশ্চেন করি, যদি শেয়ারটা জুলাইয়ের 1 তারিখে না কিনে যদি মনে করে এপ্রিলের 1 তারিখে কিনতো, তাহলে কি হতো? তখন 12 দিয়ে ভাগ করতাম, 4 দিয়ে গুণ করতাম। 4 না 3? জানো না? ভাই এপ্রিল পড়ছেন না? এপ্রিলের 1 তারিখে কিনছে, ও তাহলে জানুয়ারি কি? ফেব্রুয়ারি মার্চের হিসাব হতো। তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস, এই 3 মাস হচ্ছে ক্যাপিটাল প্রফিট। আর এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই 9 মাস হচ্ছে রেভিনিউ প্রফিট, তাই না? হ্যাঁ। তুমি জি এখানে ভাই। জুলাইয়ের 1 তারিখে শেয়ার কিনছিলে, তুমি কি জুলাই মাসটাকে উপরে নিছো না নিচে নিছো? নিচে নিচে। এক্স্যাক্টলি। তাহলে আমি কি বুঝাতে পারলাম যে বছরের মাঝামাঝি কোনো সময় শেয়ার ক্রয় করলে কিভাবে কি করতে হবে? জি ভাই। ওকে, তাহলে ভাই ক্যাপিটাল, এইখানে যে ক্যাপিটাল প্রফিটের লসের ওইখানে লেস লিখতে হবে। উপরে তোমার লস ছিল আর এই 30,000 টাকা হচ্ছে হুম। প্রফিট, তাহলে লেস না করলে তুমি কি মানে অ্যাকচুয়াল টাকাটা পাবা? আমি তো এখন ওটা বুঝাই নাই, এখন বুঝাতে যাবো। যাই হোক, উপরের 1,60,000 টাকা কি ছিল? লস ছিল। আর এই 30,000 কি? প্রফিট। তাহলে তোমার এই দুটো মিলে নিট কত হচ্ছে, মানে যোগ হবে না বিয়োগ হবে নিট বের করতে গেলে? কারণ একটা তো লস একটা তো লাভ, ও দুটো তো এটা কখনো যোগ হবে না। মাইনাস আর প্লাস, হ্যাঁ, পার্থক্য হবে, ঠিক আছে। তাহলে নিট লস থাকে, নিট কি থাকে এখানে? লস থাকে। তাহলে এই লসের নাম ক্যাপিটাল লস, এই লসের নাম কি? ক্যাপিটাল লস। এইটা আমি দুইজনের মধ্যে ভাগ করে দেবো এই 3:1 রেশিও দ্বারা। তাহলে 1,30,000 গুণ 3/4 দিলে হবে 97,500, আর একজন পাবে 32,500। ঠিক আছে? জি ভাই। আর কি বলছিলাম, এইখানে যে 5 নম্বর ওয়ার্কিং, 5 নম্বর ওয়ার্কিং এ তো 30,000 অলরেডি পাইছিলাম, এটাকে দুইজনের মধ্যে ভাগ করে দেবো ওই একই রেশিও দ্বারা, মানে 22,500 আর 7,500। ঠিক আছে? হ্যাঁ। আমি কি সামনে আগাবো? জি ভাই জি আগান। ভাই। ওকে, এবার ওয়ার্কিং নাম্বার কত? 4। 4। 4। 4 নম্বর ওয়ার্কিং এর নাম কি বলেন? ক্যালকুলেশন অফ গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, এইচ। রাইট, ক্যালকুলেশন অফ গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ। তো গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ আমরা কি করে বের করি? প্রথমে লিখি যে এইচ তে কতগুলো শেয়ার কিনছিল সেটা লিখি। তাহলে শেয়ার ক্যাপিটাল লিখে 1500 শেয়ার কিনছিল 100 টাকা করে, 1.5 লাখ টাকা, তাই তো? হ্যাঁ। ওই যে জি ভাই। 1500 শেয়ার এখানেই ছিল, 1500 শেয়ার কিনছিল, এই যে 1500 শেয়ার। তাহলে 1500 শেয়ার গুণ 100 দিলে হয় 1.5 লাখ টাকা। আর এখানে ক্যাপিটাল প্রফিট হলে যোগ হয়, আর লস হলে কি হবে? বিয়োগ না? বিয়োগ হবে। তাহলে এই হ্যাঁ। যে ক্যাপিটাল লস পাইছিল 97,500 টাকা, তাহলে এইটা এখন মাইনাস করব। মাইনাস করলে হয় 52,500, আর এইখান থেকে লেস করতে হয় কি কস্ট প্রাইস না ক্রয় মূল্য? ক্রয় মূল্য। জি ভাই। তাহলে ক্রয় মূল্য ছিল 1,05,000 টাকা। তাহলে বলেন এখন ক্রয় মূল্য বড় না ছোট? বড়। কত টাকা বড়? এই 52,500 বড়। টাকা বড়। তাহলে যত টাকা বড় এটা এটার নাম গুডউইল। এখন গুডউইল। এটার নাম কি? গুডউইল। গুডউইল। তাহলে ক্লিয়ার হচ্ছে না সমস্যাগুলো? জি ভাই। 6 নম্বরের নাম কি ছিল? ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট মানে সংখ্যালঘু স্বার্থ। তো এখানে কি বলছিলাম, এস তার কাছে যে অবশিষ্ট শেয়ার ছিল মানে 500 শেয়ার ছিল, ওই 500 শেয়ারের জন্য যা যা পাবে সব নিয়ে আসবে এখানে। তাহলে যা যা বলতে কি পাই? শেয়ার ক্যাপিটাল পাই 500 গুণ 100 = 50,000 টাকা। আর কি ওই যে দুই জায়গায় রেশিও কাটছি না, 6, 3 এবং 5-এ,
তো তিনে তো ক্যাপিটাল লস ছিল, ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট। এখন তো ক্যাপিটাল প্রফিট নাই, আছে লস, তাহলে মাইনাস করবো না প্রথমটা? জি ভাই। আর পরে ছিল রেভিনিউ প্রফিট, তাহলে রেভিনিউ প্রফিট যোগ করলে হয় 25,000। কত হয়? 25,000। 25,000। ঠিক আছে তো নাকি না? জি ভাই, ঠিক আছে। এবার 7 নাম্বার ছিল আনরিয়ালাইজ প্রফিট। তা আনরিয়ালাইজ প্রফিটের অনেকটা কথা আমি বলে আসছিলাম সমন্বয় করার সময়, তারপরে এখন একটু বলি। এখানে বলছিল যে 25,000 টাকার পণ্য এইস এর কাছ থেকে কিনেছিল। এখন তার মধ্যে প্রফিট ছিল 25% অন কস্ট। তাহলে আমি কি বলছিলাম, প্রফিট বের করতে গেলে আগে 25/125 দ্বারা গুণ করতে হবে, তাই তাই তো? হ্যাঁ। জি ভাই। তাহলে এখানে একটু খেয়াল করো, 25/125 দ্বারা গুণ করলাম। এই 25/100, এইটুক পাশে যে হাফ দেওয়া আছে এটা খেয়াল করো না। এইটুক করলে আমার কত হয়? 5,000 টাকা হয়। কত টাকা হয়? 5,000। 5,000 টাকা। এইটুক করলে আমার হয় হচ্ছে 5,000।